আসামি, উনি আপনার দেশে আশ্রয় নিয়েছেন, তাকে ফেরত দিতে হবে। এই সরকারের কেউ কিন্তু আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আর ওইভাবে বলে না। পৃথিবীতে যে কয়টা দেশ সংখ্যালঘু নির্যাতন করে তার ভিতরে ভারত অন্যতম। বাংলাদেশ সবসময় সুসম্পর্ক চেয়েছে, কিন্তু দাসত্বের সম্পর্ক চায়নি। ভারতের সাথে বিশেষ করে ডক্টর ইউনূস ও মোদির যে বৈঠক, এটা নিয়ে বৈঠক হওয়ার আগে অনেক অনিশ্চয়তা ছিল এবং এটা মূলত বাংলাদেশের আগ্রহে বৈঠকটা হয়েছে, বাংলাদেশ সদিচ্ছা দেখিয়েছে। কিন্তু এই বৈঠকের ফলাফল আসলে কি, সংক্ষেপে আপনাকে জানতে চাই। বিশেষ করে ডক্টর ইউনূস আসলে কি বার্তা দিলেন নতুন, আর বা উনি আসলে বাংলাদেশের জন্য কি বার্তা দিলেন এবং কোন পর্যায়ে সম্পর্কে বরফ গলতে শুরু করলো কিনা? বরফ তো গলে নাই, কারণ এরপরেই যখন এই ধরনের অর্ডার আসে তো ওরা একটা সার্কুলার জারি করে। তো ধরতে হবে একটা জিনিস ঠিক আছে, যে প্রায় 7-8 মাস পরে এটা দুইটা দেশের সরকার প্রধান দেখা হলো। ডক্টর ইউনূসের সাথে তাদের তো অল্প বিস্তর সম্পর্ক একটু ছিল, সেটাকে আরও একটু ঝালাই হলো, সামনাসামনি তারা বসে আলাপ করলেন। এটা পজিটিভ দিক। একেবারে এই ডক্টর ইউনূসের সাথে আমরা বসবই না, মানে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে যে সরকার আসুক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই ধরনের যে একটা বার্তা আসছিল সেটা তো কেটে গেল না। বিশেষ করে ওনারা বলতেছিল যে নির্বাচিত হয়ে নির্বাচন হোক, নতুন সরকার আসুক, তাদের সাথে আমরা কথা বলবো, এর আগে করবো না, ওদের সেনাপ্রধান, এই ধরনের সেনাপ্রধান দুইবার বলছে। হ্যাঁ, তো সেটা তো কেটে গেল। ডক্টর ইউনূসের সাথে তারা বসলো এবং আমি এই দিক থেকে বাংলাদেশের কূটনীতিকরা যে এফোর্টস রেখেছিলেন সেটা আমি থ্যাঙ্কস জানাই তাদেরকে। ভারতের তরফ থেকেও আন্তরিকতা ছিল, সেটাকেও অভিনন্দন জানাতে হবে। কিন্তু আলটিমেটলি এখানে কি হয়েছিল, প্রথম বাংলাদেশের কি চাওয়া ছিল? বাংলাদেশের প্রথম চাওয়া ছিল যে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। দ্বিতীয়ত, আমাদের একজন প্রধানমন্ত্রী যিনি এখানে প্রায় অনেকগুলো মামলায় আসামি, উনি আপনার দেশে আশ্রয় নিয়েছেন, তাকে ফেরত দিতে হবে। এই দুইটা মেসেজ সবচেয়ে বড় ক্লিয়ার ছিল। আর সীমান্ত হত্যা এবং অন্যান্য বাংলাদেশের মধ্যে যেগুলো দীর্ঘদিন থেকে চলে আসছে ওইগুলো ডক্টর ইউনূস একেবারে, আপনি দেখেছেন বোধহয়, তালিকা ধরে নিয়ে গেছিল, তাদেরকে জানিয়েছে। ভারত তার তরফ থেকে যেটুকু মেইন কনসার্ন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, যেটা একটা কমপ্লিট প্রোপাগান্ডা বলে বাংলাদেশ আবার তাদেরকে বরাবরই জবাব দিয়ে আসছিল, সেটাকে তারা হাইলাইট করছে। আরেকটা বিষয় হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের কথা তারা বলেছে। আমি যেটুকু বুঝি তারা এই বার্তা একদম সরাসরি দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, সেটা ভারতের তরফ থেকে বার্তা এই সরকারের আছে। আপনি যদি সেটা যদি পর্যালোচনা করে দেখবেন, এই সরকারের কেউ কিন্তু আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আর ওইভাবে বলে না। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ যখন করছে না, তখন আমাদের আরও কিছু রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ ভীতিতে আছে তারা আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বারবার এসেছে। যাক, সেটা অন্য একটা প্রসঙ্গ। এই মেসেজ তারা দিয়েছে, শেখ হাসিনাকে পাঠাবে না সেই মেসেজও আছে। এবং আমাদের প্রেস সচিবের বক্তব্য যদি আপনি বলেন, উনি বলেছেন যে না করে নাই। তো না করে নাই মানে তারা আবার সেটার প্রতিক্রিয়া দিয়েছে পরবর্তী, আপনি নিশ্চয় খেয়াল করেছেন এগুলো। তারা বলেছে যে না, এই ধরনের কোনো কথা হয়নি, এগুলা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো বলেছে। যে ডক্টর মোদি যেটা বলেছেন যে এই বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত। এক্স্যাক্টলি ওই লাইনটাই তারা বলছে এবং আমাদের তরফ থেকেও তাই বলা হয়েছিল যে এগুলো ওনারা বলছে যে এটা ওই মিটিংয়ে হোক। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটা শেষ হতে পারে, পররাষ্ট্র সচিব পর্যায়ে এর আগেও এগুলো কিছুটা আলোচনা হয়েছিল। তো সার্বিকভাবে আমি মনে করি যে একটা যে বরফ একটা করা ছিল, সেই বরফটা গলছে, গলার পরে এখন আবার সেটা আবার জমাট বাঁধতেছে। এই ক্ষেত্রে আমি দুই দেশেরই ভূমিকা মানে আছে মনে করি, যে আবার কেন এটা জমাট বাড়তেছে। সেই দিক থেকে আমি বলবো যে ওই বৈঠকের পরে যে সমস্ত বার্তা দুই তরফ থেকে বলা হয়েছিল, তাদের তরফ থেকেও আমাদের তরফ থেকেও এখানে একটু সতর্কতা দরকার আছে। যে কূটনীতিক পর্যায়ে যে ধরনের মেসেজগুলো আমরা চালাচালি করি বা যেটুকু আমরা প্রকাশ করি, তার বাইরে যদি আমরা অতি উৎসাহ নিয়ে কিছু প্রকাশ করতে যাই, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। ভারত মনে করতে পারে যে বর্তমান সরকার এই বৈঠকটা আমাদের সাথে যে এই বৈঠকটা করেছিল, সেটাকে সে তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাচ্ছে। তার রাজনৈতিক উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ডিফেম করা।
যেটা ভারত এই দৃষ্টিতে দেখতেছে, কিন্তু শেখ হাসিনাকে তো তারা অন করছে, শেখ হাসিনাকে তো তারা ডক্টর ইউনূসের হাতে ফিরিয়ে দেবে সেরকম কোনো বার্তা নাই, এবং সেটা যাতে এরকম কোনো বার্তা তার জনগণের কাছেও যাতে না যায় তারা চেষ্টা করছে, তার চেষ্টা করছে। যে আপনার কাছে আবার আসবো ডেলিস খান, আপনি এই বিষয়টা কি দেখেন? বিশেষ করে ডক্টর ইউনূসের সাথে বৈঠকে মোদির যে বার্তাটা যেভাবে আনিস আলমগীর রিড করেছেন, আপনি সেভাবে রিড করেন কিনা? মানে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চাই, যে তার মানে নির্বাচনে সবাই থাকবে, কিন্তু আমাদের যে পরপর 3টে নির্বাচন হলো সেটা কতটা অন্তর্ভুক্তিমূলক ছিল সে বিষয়ে তো ইন্ডিয়ার কোনো বক্তব্য নাই। সার্বিকভাবে এই যে বাংলাদেশের সাথে ভারতের এখনকার যে সম্পর্ক নতুন রিজিমে, বৈঠকের পর আপনার কি মনে হয় যে এটা কি আসলে গো আহেড হচ্ছে? ধন্যবাদ। অর্জন এই বৈঠকে আছে। নাম্বার 1 ছোট অর্জন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ভালোবেসে 2015 সালে সম্মান করে গোল্ড মেডেল দিয়েছিল। ডক্টর ইউনূস সেই ছবিটা তাকে উপহার দিয়েছে। সুতরাং এটা একটা পজিটিভিটি, যে নরেন্দ্র মোদীকে এবং ভারতকে মনে করিয়ে দেওয়া যে ডক্টর ইউনূস এবং বাংলাদেশ আসলে ইতোপূর্বে তাদের কাছ থেকে সম্মানিত হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 অ্যাচিভমেন্ট যেটা হচ্ছে যে তাদের সেনাপ্রধানের বক্তব্য যে এই অবৈধ সরকারের সাথে বসা যাবে না, সো কূটনৈতিক বিজয় হচ্ছে বসা গিয়েছে। কিন্তু একই সাথে এখানে মানে স্ট্র্যাটেজিক গেইন কি হলো অথবা ধরেন ট্যাকটিক্যাল উইন কি হলো, এই দুটো জিনিস বোঝার আগে কিছু বাস্তবতাকে আরেকবার রিভিজিট করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে ভারত এই মুহূর্তে সারা বিশ্বে বেশ বিতর্কিত। প্রথমত হচ্ছে গত বছরের অপতথ্য প্রচারে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র হচ্ছে ভারত। তার বিরুদ্ধে বাংলাদেশের ফর্মাল কমপ্লেইন আছে যে তারা আমাদের বিরুদ্ধে অপতথ্য এবং অপপ্রচার চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীতে যে কয়টা দেশ সংখ্যালঘু নির্যাতন করে তার ভিতরে ভারত অন্যতম। তারা এক বাবরি মসজিদ ধ্বংস করার সময় মসজিদ তো ধ্বংস করেছেই, সঙ্গে 2000 মুসলমানকে হত্যা করেছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে গুজরাটের কসাই বলা হয়, কারণ গুজরাটের একটা বিশাল গণহত্যার নেতৃত্ব তিনি দিয়েছেন। সুতরাং এই ধরনের একটা এলেইজড ক্রিমিনালের সাথে বসাও একটা রিস্কি ব্যাপার, কারণ তাদের মাইন্ডসেট কি সেটা তো আমরা অলরেডি দেখে ফেললাম 8 তারিখে। 3 নম্বর হচ্ছে যে ইন্ডিয়ান যে এসপিওনাজ অ্যাক্টিভিটিস আছে, তারা অপারেশন ব্লু স্টারের মাধ্যমে খালিস্তানি এবং শিখদের যে আন্দোলন ছিল সেটাকে ব্রুটালি মানে হত্যা করেছিল, এবং তাদের গুরুদুয়ারার ভিতরে ঢুকে হত্যা করেছিল, এবং সেই হত্যা এখনও থামেনি। তারা নিজ্জার নামের একজনকে কানাডায় হত্যা করেছে এবং আমেরিকায় আরেকজনকে হত্যার চেষ্টা করেছে, এবং এই ব্যাপারে কিন্তু আমেরিকা এবং কানাডার যৌথ অভিযোগ ভারতের বিরুদ্ধে আছে। তো আন্তর্জাতিকভাবে ভারত আসলে বেশ নাজুক অবস্থায় আছে এই মুহূর্তে। পাকিস্তানের সাথে তার দীর্ঘদিনের বৈরিতা। চায়না আসলে তার হাতের অনেক বাইরে। চায়না এখন পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক শক্তি, 2 নম্বর সুপার পাওয়ার, 3 নম্বর মিলিটারি পাওয়ার। সুতরাং তার ধারে কাছে পৌঁছানো সম্ভব না। তো এরকম একটা পরিস্থিতিতে এসে ভারত যখন সার্ক এলাকায় একজনও বন্ধু নাই, তার সর্বশেষ বন্ধু ছিল বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে যখন সে অপব্যবহার করার চেষ্টা করেছে, এবং ভারতীয়দের মনস্তত্ত্বে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ সম্ভবত হায়দ্রাবাদ, সিকিম এর মতো করে আরেকটা নতুন প্রদেশ হিসেবে অথবা করদ অথবা স্যাটেলাইট রাষ্ট্র হিসাবে ভারতের সঙ্গে থাকতে থাকতে একসময় মিশে যাবে। তো এই জন্য সমস্যাটা ওখানে হচ্ছে যে তারা তাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে কূটনৈতিকভাবে এই ভাঙচুর পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েও যেভাবে চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টাটা তাদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজের কথা যখন আমাদের উপর চাপিয়ে দেয়, উনি যেটা বলার চেষ্টা করছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এটা বাংলাদেশ ডিসাইড করবে। আসলে সত্য কথা হচ্ছে ইন্ডিয়া ডিসাইড করবে যে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। আপনি আপনার লিভিং রুমে শেখ হাসিনাকে বসিয়ে রাখবেন, আপনি পৃথিবীর ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর একটা সীমান্ত তৈরি করবেন যেখানে 2000 সালের পর থেকে 1200-র বেশি মানুষকে
গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশি হওয়ার কারণে এবং শুধুমাত্র সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার কারণে। আপনি আপনার মিডিয়া দ্বারা ক্রমাগত অপপ্রচার করবেন এবং সর্বোপরি আপনি আমাদের 54টা নদীকে একে একে বন্ধ করে দিচ্ছেন। আপনি ফারাক্কা বাদ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছেন, তিস্তার পানি পাচ্ছি না আমরা, এবং অন্যান্য সকল নদীর প্রবাহ পরিকল্পিতভাবে বন্ধ করার জন্য 5,500 বাঁধ তৈরি করা হয়েছে ইন্ডিয়াতে। সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে এসে তারা যদি এটা বলার চেষ্টা করে যে বাংলাদেশ আসলে এই মানে পরিস্থিতিতে তাদের সঙ্গে আসলে সুসম্পর্ক চায় কিনা, বাংলাদেশ সবসময় সুসম্পর্ক চেয়েছে, কিন্তু দাসত্বের সম্পর্ক চায়নি।